আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবার দেখা দিয়েছে। ইসরায়েল আগের অবস্থান থেকে সরে আসার পর হামাসও তাদের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে, কিন্তু হামলা থেমে নেই। ইসরায়েলি বাহিনীর বর্বরতার কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আলোচনায় নিজেদের শর্ত পূরণে ইসরায়েলকে বাধ্য করতে দখলদার সেনাদের ওপর হামাস বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। মানসিকভাবে ভঙ্গুর ইসরায়েলি সেনাদের ওপর আবার সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩ শয়তানকে পরাভূত করতে বৃহত্তম মহড়া চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ২৭৪তম দিনে বেশ কিছু বড় অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এতে একাধিক ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার আল সুজাইয়া এলাকায় ইসরায়েলি পদাতিক ইউনিটের ওপর অ্যান্টি পার্সোনাল ক্লেমোর মাইনার বিস্ফোরণ ঘটান। এতে বেশ কয়েকজন সেনা নিশ্চিতভাবে নিহত হন, আহত হন অনেকে। একই এলাকার বাগদাদ স্ট্রিটে তারা একটি মার্কাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করেন। শাওয়াজ 3 শ্রেণীর পেনিট্রেটরের আঘাতে আগুন লেগে ট্যাঙ্ক পুড়ে কয়লা হয়ে যায়। ফ্রন্টলাইনগুলো থেকে ফিরে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা জানিয়েছেন, 7 সদস্যের একটি সেনা দলের সঙ্গে কাছাকাছি অবস্থান থেকে মুখোমুখি লড়াই করেছেন তারা। সুজাইয়ার খলিফা স্ট্রিটে যথাযথ অস্ত্রের মাধ্যমে আকস্মিক হামলার পর শুরু হয় লড়াই। এতে কয়েকজন সেনা নিহত হন। তাছাড়া নেতজারিমে ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালায় আল কুদস। আল আকসা মার্টার্স ব্রিগেডসও শনিবার আল সুজাইয়া এবং নেতজারিমে দখলদার সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে 107 mm রকেট আর্টিলারি এবং লার্জ ক্যালিবার মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করে। গাজা উপত্যকার পাশের বসতিগুলোতে শনিবার একাধিক রকেট হামলা চালিয়েছে আল কাসাম এবং আল কুদস ব্রিগেডস। রাফা শহরের পূর্বে সুফা মিলিটারি সাইটে অবস্থান নেওয়া সেনাদের ওপর বড় পরিসরে মর্টার হামলা চালায় আল কুদস। রাফা হামলায় অংশ নেওয়া ইসরায়েলি যানবাহন এবং সেনারা প্রধানত এই জায়গায় অবস্থান করছে। গাজার উত্তর পূর্বের প্রধান বসতি সদেরতেও এক ঝাঁক রকেট নিক্ষেপ করে আল কুদস। এ সময় সেখানে সাইরেন বাজানো হয়। এদিকে সুজাইয়া এলাকার পূর্বে নাহাল ওদ সামরিক অবস্থানে কয়েকটি 107 mm রকেট আর্টিলারি শেল নিক্ষেপ করে আল কাসাম। তাদের হামলায় গাজা সিটির পূর্বে কফর আজেও সাইরেন বাজানো হয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে আবার সিরিজ হামলা চালিয়েছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা এক ঝাঁক ড্রোনের মাধ্যমে বেইত হিলেলে ইসরায়েলের 91তম ব্রিগেডের 403তম ব্যাটালিয়নের আর্টিলারি পজিশনে আঘাত হানেন। ড্রোনের আঘাতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এরপর লেবানন থেকে পাঠানো রকেট অস্ত্র অধিকৃত কফর সুবা হিলসে ইসরায়েলের রুয়েসাদ আল আলম এবং আল সামাকা সাইটে সরাসরি আঘাত হানে। এদিকে ইসরায়েলি বাহিনী শনিবার লেবাননের কয়েকটি স্থানে হামলা চালায়। এতে হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হন। আল মায়াদিন ও রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনার কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে হামাস। হামাসের একটি সিনিয়র সূত্রের বরাতের খবরে বলা হয়, যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্য সামনে রেখে সম্ভাব্য চুক্তির প্রথম ধাপ শুরুর 16 দিন পর সেনা ও পুরুষসহ ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব গ্রহণ করেছেন তারা। এর আগে হামাস বলেছিল যে কোনো চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। এখন তারা 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপে স্থায়ী যুদ্ধ বন্ধ এবং পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে রাজি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একটি সূত্র। আন্তর্জাতিকভাবে মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে গাজায় 9 মাসের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের পথ প্রশস্ত হবে। হামাস সূত্র বলেছে, প্রস্তাব অনুযায়ী চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য যতদিন পরোক্ষ আলোচনা অব্যাহত থাকবে ততদিন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা অস্থায়ী যুদ্ধবিরতি, অবাধ ত্রাণ সরবরাহ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে গ্যারান্টি দেবেন। কেন এই ছাড় দিয়েছে হামাস? এই প্রশ্নের জবাবে হামাসের প্রতিনিধি শনিবার এপিকে বলেন, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছেন যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতে থাকবে। হামাসের ওই প্রতিনিধি আরও বলেন,
আমরা এখন কাগজপত্রে এই নিশ্চয়তা চাই। এদিকে ইসরায়েল তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। ইসরায়েলের আলোচনাকারী দলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে শনিবার বলেন, এখন চুক্তি অর্জনের বাস্তব সুযোগ তৈরি হয়েছে। শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার হামাসকে পুরোপুরি ধ্বংসের কথা বললেও এখন আলোচনা এগিয়ে নেওয়ার কথা বলছেন। ইসরায়েলি ও পশ্চিমা বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং ইসরায়েলের পক্ষে এখন এত বড় যুদ্ধ চালানো সম্ভব নয়। এই বাস্তবতার সামনে রেখে নেতানিয়াহু আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে কাতারে পাঠান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, মোসাদ প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক শেষে ফিরে এসেছেন এবং আগামী সপ্তাহে মোসাদের নেতৃত্বে এই আলোচনা আবার শুরু হবে। তুরস্কের আনাদোলু ইসরায়েলি সূত্রের বরাতে রোববার জানিয়েছে, সোমবার আবার কাতারে যাবে মোসাদের একটি প্রতিনিধি দল। একটি আঞ্চলিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রশাসন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে হামাস। যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় এবং হামাসের দাবি মানতে নেতানিয়াহু বাধ্য হন, সেটি ত্বরান্বিত করতেই এই হামলা হতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ওপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে। প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। হামলার কারণ নিয়ে শঙ্কার কথা বলা হলেও প্রতিরক্ষা বাহিনীর কোনো কর্মকর্তার মন্তব্য এতে তুলে ধরা হয়নি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী জানিয়েছে, মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযানের অনুকরণে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছেন তারা। বাহিনীর ৪র্থ মিলিটারি রিজিয়নের ইউনিটগুলো এই মহড়া চালায়। মহড়ার নাম দেওয়া হয় তুফান আল মুদাম্মার বা ধ্বংসাত্মক ঝড়। এটিকে হুথিদের সশস্ত্র বাহিনীর চালানো অন্যতম বৃহত্তম অনুশীলন বলে খবরে উল্লেখ করা হয়। এতে ড্রোন বাহিনী, আর্টিলারি ইউনিট, স্নাইপার দল, অ্যান্টি আর্মার ইউনিট, পদাতিক বাহিনী, সাজোয়া বাহিনী ও কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট অংশ নেয়। ৩ শয়তানের কর্মকাণ্ড প্রতিহত করতে এই অনুশীলন চালানো হয় বলে জানিয়েছেন হুথিরা। সিনহুয়ার খবরে বলা হয়, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। পেজেশকিয়ানের নেতৃত্বাধীন নতুন সরকার মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দেওয়া অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনের ফলাফল শনিবার সকালে ঘোষিত হওয়ার পরপরই মধ্যপন্থী পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে তার কাছে পাঠানো এক বার্তায় হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ সংগঠনগুলো ইরানকে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মনে করে। ইরানে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা সেই সরকারের কাছ থেকে সমান তালে সহযোগিতা চান। প্রতিরোধ ফ্রন্ট তার চূড়ান্ত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন হিজবুল্লাহ নেতা। সম্ভাব্য এই বিজয়ের মূল ভিত্তি ও পৃষ্ঠপোষক থাকবে শক্তিশালী ইরান। এদিকে ফলাফল ঘোষিত হওয়ার পর ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মাজারে ছুটে যান পেজেশকিয়ান। সেখানে তিনি বলেন, আমি আল্লাহর আদেশ পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমি আপনাদের সমস্যার কথা শুনে সেসবের সমাধান করার জন্য আন্তরিক চেষ্টা করব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্টকে মহান আল্লাহর ওপর ভরসা রেখে শহীদ প্রেসিডেন্ট রাইসির পথে চলা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন প্রেসিডেন্টের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেছেন, এই বাহিনী নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। খবরে বলা হয়, শনিবার রাতে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে পরাজিত প্রার্থী এবং সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাইয়াদ জালিলি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলের বেশ কয়েকটি শহর ও বসতিতে শনিবার বিক্ষোভ হয়েছে। প্রধান বিক্ষোভ হয় তেল আবিবের কাপলান স্ট্রিটে। সেখানে গাজায় বন্দী ইসরায়েলের স্বজনরা সহ লাখো মানুষের সমাবেশ ঘটে। বিক্ষোভের সময় তেল আবিবের আয়ালন হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। জলকামান ব্যবহার করেও বিক্ষোভকারীদের নিবৃত করতে পারেনি পুলিশ। গাজায় এক বন্দীর ছেলে ইভান জাউঙ্গাউকার টাইমস অফ ইসরায়েলকে বলেন, হামাসের সম্মতির পর চুক্তির সুযোগ আর হাতছাড়া করা যাবে না। নেতানিয়াহুর উদ্দেশ্যে তিনি বলেন,
আপনি বারবার সুযোগ হাতছাড়া করেছেন। আপনি আর আমাদের হৃদয় ভাঙার সাহস করবেন না। আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার নুসাইরাত জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে শনিবার ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। স্কুলটি শরণার্থীদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে কোরআন পাঠরত শিশুরাও রয়েছে বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে ওই শরণার্থী শিবিরের একটি বাড়িতে ভিন্ন এক হামলায় আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া শনিবারের ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন। এর মাধ্যমে ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮তে পৌঁছাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মাসের ইসরায়েলি হামলায় শনিবার পর্যন্ত ৩৮,০৯৮ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। এনডিটিভি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় শনিবার রাতে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর পাল্টা গুলিতে সশস্ত্র গোষ্ঠীর ৫ সদস্য নিহত হন। জেলার ২টি পৃথক স্থানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ। সেখানেই গোলাগুলিতে সেনারা নিহত হন। নিহত ২ জনের মধ্যে একজনের মৃত্যু হয় মোদেগাম গ্রামে, আরেক সেনা নিহত হন ফ্রিসালে। তীব্র গোলাগুলির কারণে নিহত সেনাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে সেনাবাহিনী এবং স্বাধীনতাকামীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে খবর দিয়েছে এনডিটিভি। প্রাথমিক খবরে সেখানে এক সেনার গুরুতর আহত হন বলে জানা গেছে। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।